এই কালো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। বিয়ের আসরে কনেকে দেখা মাত্র চিৎকার করে কথাটা বলল বরবেশে থাকা ইরফান তালুকদার। সকলে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ইরফানের পানে। ভিড়ের মাঝে একজন ভদ্রলোক তেতে বলে উঠল, বিয়ে করতে পারবেন না সেটা বিয়ের আগ মুহূর্তে বলতে আসছেন কেন? একটা মেয়েকে সবার সামনে এভাবে অপমানিত করার মানে কি? আপনার কি কোনো ধারণা আছে বিয়ে ভেঙে যাওয়ার পরে মেয়েটার সাথে কি কি হবে? লোকটার দিকে তাকালো ইরফান তালুকদার বলল, আপনার কি মনে হয় আমার মতো এমন সুদর্শন ছেলের সাথে ওই কালো মেয়েটার কিছুতে যায়? আমি ভাবতে পারছি না দাদিজান কি করে এই মেয়েকে আমার জন্য সিলেক্ট করলো। হট্টগোল শুনে ভিড় ঠেলে তখনই প্রবেশ করলো মাজিয়া তালুকদার। কি হচ্ছে এসব ইরফান? সবার সামনে বিয়ের আসরে এ কেমন আচরণ? ক্রোধান্বিত হয়ে দাদিজানের দিকে তাকালো ইরফান, বলল, তোমার পছন্দের উপর আমি ভরসা করেছিলাম দাদিজান, তাই মেয়েকে দেখার প্রয়োজন মনে করিনি। তুমি কিনা এভাবে ঠকালে আমায়। আমি কোনো ঠকাইনি তোকে। মেয়েটা আসলে খাঁটি সোনা। নববধূ বেশে ছল ছল নয়নে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকে তাচ্ছিল্য করে হাসলো ইরফান আর বলল, দাদিজান আমি তো সামনে খাঁটি সোনার বদলে খাঁটি কয়লা দেখতে পাচ্ছি। আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না নববধূ। দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল সে। এদিকে ইরফান এখনও দাদির সাথে চিল্লাচিল্লি করে চলেছে। হঠাৎ ইরফানের নজরে পড়ল একটা মেয়ের দিকে। মেয়েটা দেখতে বেশ সুন্দরী, গায়ের রঙও ধবধবে ফর্সা, দেখতে বেশ আধুনিক মনে হচ্ছে। এতক্ষণের ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে মিটে মিটে হাসছিল ও। ইরফানের মাথায় হঠাৎ কিছু একটা চলে এলো। দাদিকে বলল, তুমি কি চাও আমি এক্ষুনি বিয়ে করি? হ্যাঁ চাই। তাহলে শোনো, আমি ওই মেয়েটাকে বিয়ে করব। সবাই সেদিকে তাকালো। মাথা ঘোরা হয়ে গেছে নাকি তোর? একজনকে বিয়ে করতে এসে আর একজনের বিয়ের কথা বলিস? দেখো, বিয়ে যদি করতেই হয় তাহলে আমি ওকে করব। কালো মেয়েকে কিছুতেই নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। মাজিয়া তালুকদার হুঙ্কার দিয়ে বলল, অসম্ভব। দেখো দাদিজান, তুমি সম্মতি দিলে শুধু কোণে বদল হবে আর কিছুই না। তালুকদার বাড়ির সম্মান বরাবরই থাকবে। যখন বাড়ি ফিরলো চারদিকে ছড়িয়ে পড়বে যে তালুকদার বাড়ির ছেলে বিয়ের আসর থেকে বিয়ে না করে ফিরে এসেছে। তখন কেমন হবে তুমিই বলো? ঠান্ডা মাথায় মেনে নাও, বিয়েটা আমার, যেহেতু আমি আমার সাথে মানানসই কাউকে। তাই বলি ওই মেয়েটার কথা ভাববি না। তোমার কাছে নিজের নাতির চেয়ে বাহিরের কোনো মেয়ের সম্মান কি বেশি বড়? এভাবে বেশ সময় ধরে তর্ক বিতর্ক চলছে। মাজিয়া তালুকদার অবশেষে পরাজিত সৈনিকের ন্যায় ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। ইরফান বলল, তোমার মৌনতাকে সম্মতি ধরে নিলাম দাদিজান। মাজিয়া তালুকদার নিশ্চুপ। ইরফান ওই মেয়ের দিকে তাকে সবাইকে উচ্চ স্বরে ডেকে বলল, আপনাদের কারো যদি কোনো আপত্তি না থাকে আমি আজকে এনাকে বিয়ে করতে চাই। কেউ আর কোনো কথা বলল না। মেয়েটার নাম পায়েল, সম্পর্কে কোনো চাচাতো বোন, রূপবতী হওয়ার কারণে এমনিতেই অহংকারের অন্ত নেই। আর তার উপরে এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। এরই মাঝে পায়েলের মা এগিয়ে এসে বললেন, আরে বাবা, আপত্তি থাকবে কেন? তুমি একটু অপেক্ষা করো, আমি আমার মেয়েকে দ্রুত নিয়ে আসছি। বেশ, তবে তাই করুন। কিছুক্ষণের মাঝে বধূ সেজে পায়েল উপস্থিত হলো। কাজী সাহেব বিয়ে পড়াতে লাগলেন। মাজিয়া তালুকদার আহত নয়নে সেদিকে তাকিয়ে রইলেন। তারপর ফোন দিলেন একটা নাম্বারে। এদিকে যার বিয়ে ভেঙে গেল তার নাম হলো সৌদামিনী মেহেক। জন্মের 2 বছর বয়সে মায়ের মৃত্যু হয়। বাবার হাতে বড় হয়ে উঠেছে। মায়ের ইচ্ছা হলো মেয়ের নাম মেহেক রাখবে, আর বাবা শরীফুল চেয়েছেন মেয়ের নাম হোক সৌদামিনী। দুজনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নাম রেখেছেন সৌদামিনী মেহেক। কালো মেয়ে বলে সৌদামিনীর বেড়ে ওঠা অন্য কোনো শিশুর মতো সহজ ছিল না। আজও রূপের কাছে পরাজিত হলো সে। রুমের কোণে বসে সৌদামিনী এই সবই ভাবছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এরই মধ্যে সৌদামিনীর বাবা শরীফুল এলেন মেয়ের কাছে। মেয়েকে দেওয়ার মতো সান্ত্বনা তার জানা নেই। বাবাকে দেখা মাত্রই সৌদামিনী কিছুই বলল না, জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। দাদিজান, সব ঠিকঠাক আছে তো? ফোন করে দ্রুত আসতে বললে কেন? দাদু ভাই, তুই কি আমায় ভালোবাসিস? ওয়ার্ড, তুমি এটা জিজ্ঞেস করার জন্য দ্রুত আসতে বলল? তুমি জানো কতদিন ধরে প্ল্যান করেছিলাম এই ট্যুর নিয়ে? ইরফানের বিয়েতে পর্যন্ত অ্যাটেন্ড করিনি। দেখো ইউভান, আমাকে আমার কথা শেষ করতে দাও। মাজিয়া তালুকদার তার বড় নাতি ইউভান তালুকদারকে ঘটে যাওয়া পুরো ঘটনা খুলে বলল। ইউভান ইরফানের 2 বছরের বড়। ফুফাতো বোনের সাথে দীর্ঘদিন সম্পর্কে ছিল, কিন্তু ফুফাতো বোন চিট করে।
তারপর থেকে ইউভান সিদ্ধান্ত নেয় জীবনে বিয়েই করবে না। পরিবারের লোকজন অনেক বলার পরেও তাকে তো রাজি করাতে ব্যর্থ হয়। ইরফান রিসেন্টলি পারিবারিক বিজনেসে জয়েন করেছে। তারপর পরিবারের ইচ্ছাতে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। দাদি সৌদামিনীর আচার আচরণ দেখে মুগ্ধ হয়ে ওকে পছন্দ করে বিয়ের জন্য। অনেকবার বলেছিল একবার দেখতে। উত্তরে ইরফান বলেছে দাদির পছন্দে তার ভরসা আছে, দেখার প্রয়োজন নেই। আমার এই অনুরোধ রাখবে ইউভান? কি অনুরোধ? তুমি মেয়েটাকে বিয়ে করো। কি বলছো তুমি? দেখো, আমি সব জেনে শুনে বলছি, মেয়েটা খুব ভালো। আমি তো ওর খারাপ চাই না। আজ মেয়েটার বিয়ে না হলে কি হবে ওর সাথে ভাবতে পারিস? আর তাছাড়া আর যদি তুমিও আমার কথা না রাখো, মনে করবে তোমাদের কাছে আমি মৃত। আমি আর কোনোদিন তালুকদার বাড়ির মুখ হব না, এটা আমার প্রতিজ্ঞা। ইভান পরে গেল বিপদে। অনেক ভেবেচিন্তে বলল, ঠিক আছে, আমি রাজি, তবে আমার একটা শর্ত আছে। কি সেটা? একটু পর বলবো। মাজিয়া তালুকদার খুশি হয়ে সৌদামিনীর কাছে গেলেন। সৌদামিনী কাঁদছে আর বলছে, বাবা, আর কত বলো? আমি ভীষণ ক্লান্ত। জন্মের পর আমায় কেন গলা টিপে মেরে ফেললে না? বারবার তোমাকে আমার জন্য ছোট হতে হয়। চিন্তা করিস না মা, একদিন তুই অনেক বড় হবি। সেদিন আমি বুক ভরে গর্ব করে বলবো আমি তোর বাবা। বাবা মেয়ের কথার মাঝে মাজিয়া তালুকদার এলেন আর বললেন, সৌদামিনী, তুমি কাঁদছো কেন? চোখে মুখে কি অবস্থা করে রেখেছো? এমন করে বিয়ের আসরে গেলে লোকে কি বলবে? সৌদামিনী তাকিয়ে আছে, কিছুই মাথায় আসছে না কি হচ্ছে। মাজিয়া দেরি না করে সৌদামিনীর চোখের পানি মুছে দিলেন আর এলোমেলো শাড়ি ঠিক করে দিয়ে বললেন, চলো আমার সাথে। টেনে নিয়ে যাচ্ছে। সাথে পিছন পিছন সৌদামিনীর বাবাও গেলেন। ওই আসরে বর বদলের মাধ্যমে সৌদামিনীর সাথে ইউভানের বিয়ে হয়ে গেল। ইউভান একটি বারের জন্য ফিরে দেখল না সৌদামিনীর পানে। বিয়ে শেষ, বউ নিয়ে যাওয়ার পালা। ইরফান আর পায়েল গাড়িতে উঠে গেছে। সৌদামিনী উঠতে যাবে তার আগেই ইউভান এসে দাদিকে বলল, তোমার নিশ্চয়ই মনে আছে শর্ত এর কথা। আমি তোমার কথা রাখতে বিয়ে করেছি, কিন্তু আমি ওকে বাড়ি নিয়ে যেতে পারবো না। তুমি যদি জোর করো তাহলে আমি কোনো দিন ফিরবো না। মাজিয়া তালুকদার স্তব্ধ হয়ে গেলেন। ভাবতে পারেননি এমন শর্ত দিবে। বাধ্য হয়ে চলে গেলেন। সবাই চলে গেল, যাওয়া হয়নি কেবল সৌদামিনীর। সৌদামিনীর বিয়ের 1 মাস কেটে গেছে। 1 মাসে শ্বশুরবাড়ির কেউ কোনো রূপ যোগাযোগ করেনি সৌদামিনীর সাথে। সৌদামিনী নিজের কাজে মন দিয়েছে, যার মাধ্যমে সে স্বপ্ন দেখে অনেক বড় হবার। এদিকে চাচি সৌদামিনীকে কাটা গায়ে নুনের ছিটে দিতে অনেক শুনিয়ে শুনিয়ে মেয়ের শ্বশুরবাড়ির গল্প করে। সৌদামিনীর বাবা একজন হার্টের রোগী। বাইরে থেকে ফিরে যখন হতাশ হয়ে বসে পড়ে, সৌদামিনী বুঝতে পারে তার শ্বশুরবাড়ি না যাওয়া নিয়ে সে নিশ্চয়ই কটু কথা শুনে এসেছে। সৌদামিনী কর্মসংস্থানে যাওয়ার সময় অনেকে কথা বলে তার কানে আসে। সৌদামিনী বাবার কথা ভেবে একটা সিদ্ধান্ত নিল। মানুষের কাছে বাবা কথা শুনে কষ্ট পায়, সেটা সহ্য করতে পারে না ও। তাই সৌদামিনী বাবার দেখাশোনার জন্য একজন হেল্পিং হ্যান্ড নিয়োগ করল। বাবাকে বলল শ্বশুরবাড়ি থেকে তাকে যাওয়ার জন্য খবর পাঠিয়েছে, যা সম্পূর্ণই মিথ্যা। সৌদামিনীর অনেক শখ ছিল পালকি করে শ্বশুর বাড়ি যাওয়ার, কিন্তু বর্তমানে তার প্রচলন একেবারে নাই বললেই চলে। সৌদামিনী পালকি ঠিক করলো, সাথে একটা সানাই বাজানোর জন্য একদল ব্যান্ড লোক। সেদিন আবারও সৌদামিনী নিজের হাতে নিজের বিয়ের বেনারসি পরল, নিজে আবারও বধূ সাজল। যার রোজ অপদস্থ করে তাদেরকে বলল শ্বশুর বাড়ি থেকে তাকে নিতে পালকি পাঠিয়েছে। বাবার থেকে বিদায় নিয়ে নিজের কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে সৌদামিনী চলল শ্বশুর বাড়িতে। সৌদামিনীর পালকি চলেছে আর সৌদামিনীর মনে তত আতঙ্ক বিরাজ করছে। না জানি সৌদামিনীর জীবনে নতুন কোনো ঝড় আসতে চলেছে। তালুকদার বাড়ির সবার থেকে বৃদ্ধ হলেন মার্জিয়া তালুকদার। বাড়ির কর্ত্রীও এখন তিনি। পরিবারের প্রতিটি সিদ্ধান্তে তার গুরুত্ব বেশি। শুধু সৌদামিনীর সাথে ইউভানের বিয়ের বিষয়ে কেউ তার সিদ্ধান্ত মানতে নারাজ। তিনি যদি ইউভানের বিয়ের টপিকটা কথা তুলে বাকি সদস্যরা পরিবার ভঙ্গের কথা বলে, সেজন্য এ বিষয়ে কথা হয় না তালুকদার বাড়িতে। মার্জিয়া তালুকদারের 2 ছেলে আর 1 মেয়ে। বড় ছেলে আজমল তালুকদার আর ছোট ছেলে আরমান তালুকদার। 2 ভাইয়েরই 2 জন করে ছেলে মেয়ে। আজমল তালুকদারের বড় মেয়ে ইবনাত তালুকদার আর ছেলে ইউভান তালুকদার, আর আরমান তালুকদারের ছেলে ইরফান তালুকদার আর মেয়ে ঈশিতা তালুকদার।
আজমল তালুকদারের সন্তানেরা দুইজনই আরমান তালুকদারের সন্তানের চেয়ে বয়সে বড়। বাড়ির দুই গৃহিণী আজমল তালুকদারের স্ত্রী আমেনা আর আরমান তালুকদারের স্ত্রী রুবিনা। দুই যা রান্নাঘরে ব্যস্ত দুপুরের রান্না তৈরিতে। তাদের সাথে হাতে হাত কাজে এগিয়ে দিচ্ছে ইবনাত। মার্জিয়া তালুকদার নিজের রুমে শুয়ে আছেন, আর বাড়ির বউ পায়েল ব্যস্ত ড্রয়িং রুমে বসে নিজের নখে নেইল পলিশ লাগাতে। এমন সময় তালুকদার বাড়ির বাহিরে সানাইয়ের আওয়াজ এত জোরে হচ্ছে যে বাড়ির আনাচে কানাচে প্রতিটা জায়গা থেকে শব্দটা শোনা যাচ্ছে। মার্জিয়া তালুকদার উঠে বের হলেন। অন্য সদস্যরাও যে যার কাজ ফেলে সদর দরজার দিকে গেল। উদ্দেশ্য কিসের আওয়াজ সেটা দেখা। সৌদামিনীর পালকি দাঁড়িয়ে আছে তালুকদার বাড়ির সামনে। সানাই বাদক তো রয়েছেই, সাথে আশেপাশের কিছু লোকজনও মিলিত হয়েছে। কি হচ্ছে কেউ কিছুই বুঝতে পারছে না। তাদের বাড়ির সামনে পালকি এলো কেন? লোকের ভিড়। একজনে বলল, আরে আপনার বউকে পালকি করে নিয়ে এলেন, এখন ঘরে তুলে নিয়ে দাঁড়িয়ে আছেন, আমরাও একটু দেখি। আরেকজন বলল, যা বলেন ভাই, এমন অসাধারণ কাণ্ড তালুকদার বাড়ির লোকের দ্বারাই সম্ভব। একজন বলল, আগেরকার পালকিতে বিয়ের গল্প শুনেছি, 2025 সালে এসে সেটা দেখা হয়েই গেল। এভাবে এক একজন এক এক রকমের মন্তব্য করতে থাকলো। তখন আমিনা এগিয়ে গেলেন। পালকির পর্দা উল্টানোর পর দেখতে পেলেন শ্যাম বর্ণের একটা মেয়ে বউ সেজে বসে আছে, মুখটা একেবারে মায়ায় ভরা। তিনি কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ মনে পড়ল 1 মাস আগের কথা, তার ছেলের ইচ্ছার বিরুদ্ধে বিয়ের গল্প। সাথে সাথে চোয়াল শক্ত হয়ে গেল, চোখে মুখে প্রতীয়মান হলো কঠিনতা। ছেলেকে ভীষণ মার্জিয়া তালুকদারের মনে মনে বেশ প্রশংসা করলেন। আমিনা বেগমকে বললেন, সবার সামনে সিন ক্রিয়েট করবে না বড় বউ, আমাদের বাড়ির সম্মানের ব্যাপার। আমিনা বেগম পরিস্থিতি বিবেচনা করে সৌদামিনীকে পালকি থেকে বাইরে আনলেন। তারপর ঘরে নিয়ে গেলেন। যা বলার ভিতরে বলবেন ভেবে স্থির করলেন। সৌদামিনী যেমন ভাবছিল তার চেয়ে অধিক চাকচিক্যতে পরিপূর্ণ তালুকদার বাড়ি। দামি দামি ফার্নিচারে পুরো বাড়ি বেশ সুন্দর করে সাজানো। সৌদামিনী চোখ বুলিয়ে দেখল। সে কি বেহায়া মেয়ে রে বাবা, এমন মেয়ে আমার জীবনে দেখিনি। প্রথমে আমার ছেলে ঘাড়ে চড়তে বসেছিল, সেটা হয়নি, বাড়ি বড় ছেলেকে বিয়ে করে নিল, আবার নিজে নিজেই চলে এসেছে। বলি মেয়ে, তোমার মধ্যে কি লজ্জা বলতে কিচ্ছু নেই? ছোট মা, হচ্ছে কি? আসতে না আসতেই শুরু করলে কেন? ইবনাত এক দৃষ্টিতে তাকিয়ে আছে সৌদামিনীর দিকে। শুরুতেই দেখে চমকে উঠেছিল সে। একটা প্রশ্ন বারবার মাথায় আসছে, এত মিল কিভাবে? তখন পায়েল এগিয়ে এসে বলল, বারে সৌদামিনী, তুই নাকি অনেক স্ট্রং মেয়ে, পার্সোনালিটি তো খর, তা এভাবে ড্যাং ড্যাং করে চলে আসলি, তোর পার্সোনালিটি কই গেল? সৌদামিনী চোখ টলমল, কিছুই বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এই সব যে সুনারি ছিল। সৌদামিনী মানসিকভাবে সব মেনে নিতে প্রস্তুত ছিল, কিন্তু বেহায়া মন কষ্ট পাচ্ছে কেন? সৌদামিনী আবারও ভাবল, আমার যা হওয়ার হোক, আমার বাবা তো কেউ আর কথা শোনাতে পারবে না। ভেবে মনে শান্তি পেল। এদিকে ঈশিতা তার ফ্রেন্ড নীতির সাথে কথা বলছে। ঈশিতা তার বেস্টি মিথিকে বলল, দোস্ত জানিস, বিশালের সাথে আমি অলরেডি রিলেশনে আছি। কি বলি? তুই নাকি আমার বেস্টি, আর এই কথা আমার থেকে লুকাতে পারলি? ভাবতেই পারছি না। সরি আর, বিশাল বারণ করেছে, বলছে যেন কাউকে না জানাই। তোকে তবু আমি এখন জানিয়ে দিলাম, তুই কাউকে বলিস না। কথা শুনে মিথি বেশ চটে গেল। কথা বলতে বলতে ঈশিতা বাড়ির সামনে এসে গেল। বান্ধবীর থেকে বিদায় নিয়ে বাসায় ঢুকে গেল। বাসায় ঢুকে দেখল থমথমে পরিবেশ। সবার দিকে চোখ বুলিয়ে নজর পড়ল সৌদামিনীর দিকে। সবার উদ্দেশ্যে শুধালো, কেউ? রুবিনা বেগম বলল, আরে চিনতে পারিসনি? ইউভানকে ফাঁসিয়ে বিয়ে করলো যে, এখন নিজে নিজে চলে এসেছে। ওইসব মেয়েদের আবার ক্লাস আছে নাকি? নির্লজ্জ মেয়ে, যেভাবে এসেছে সেভাবেই বিদায় করো। অনেক হয়েছে, ঈশিতার সম্পর্কে ও তোমার বড়, কলেজ থেকে এসেছো, যাও রুমে গিয়ে ফ্রেশ হও। বড়দের মাঝে কথা বলতে নেই, ভুলে গেছো নাকি? ঈশিতার রাগে হনহনিয়ে নিজের ঘরে চলে গেল। রুবিনা বেগম বললেন, আমার মনে হচ্ছে এসব আপনার কাজ, আপনিই বলেছেন ওকে আসতে, তাই না? আমি বলিনি, তবে এসেছে বেশ করেছে।
সৌদামিনীর শরীর বেশ ক্লান্ত। সৌদামিনী নিতে পারছে না সবার এমন ধারালো কথা, না পারছে সইতে, না পারছে কিছু বলতে। ইস, সৌদামিনী যদি মরে যেত তাহলে কতই না ভালো হতো। কারোর খুশির কারণ হতে পারল না কখনো। সারা জীবন শুধু অপমান আর অবহেলা জোটে সৌদামিনীর কপালে। ভাগ্য এত নিষ্ঠুর কেন? গায়ের রং ভালো নয় যাদের, তাদের জীবন এত কঠিন কেন? জীবনের প্রতিটা ক্ষণে কেন সমরারঙ্গের মাধ্যমে পার করতে হয়? সৌদামিনীর মাথা ঘোরাচ্ছে। সৌদামিনী নিজের কপালে একটা হাত ধরে ঘষতে লাগলো। সব কিছু যেন চোখের সামনে ঝাপসা হয়ে আসছে। সামনের মানুষগুলো, তাদের কথা সব অস্পষ্ট হয়ে আসছে। ইবনাত দেখলো সৌদামিনী পড়ে যাচ্ছে। দ্রুত এসে ধরল সৌদামিনীকে। সৌদামিনীর সেন্স ততক্ষণে হারিয়ে গেছে। দাদি আর ইবা দুজনে মিলে ধরে সৌদামিনীকে ঘরে ইরফানের রুমে নিয়ে শুইয়ে দিল। হাত পা ম্যাসাজ করতে লাগলো দুজন। কিছুক্ষণের মধ্যেই সৌদামিনীর জ্ঞান ফিরল। নিজেকে আবিষ্কার করলো বিশাল একটা বেডরুমে। পাশে বসে আছে ইবনাত আর মার্জিয়া। সৌদামিনীর সেন্স আসতেই ইবনাত উঠে চলে গেল। মার্জিয়া তালুকদারও উঠলেন। সৌদামিনী পুরো রুমে নজর বুলিয়ে দেখল পুরো বাড়ি বেশ পরিপাটি সাজানো হলেও রুমটা অগোছালো। জিনিসপত্র এক একটা এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। মনে হচ্ছে কোথাও যাওয়ার আগে কেউ এমন অবস্থা করে রেখে গেছে। চোখ পড়ল ড্রেসিংয়ের পাশে পারফিউমের কালেকশনের দিকে। বেশ কিছু দামি দামি ব্র্যান্ডের পারফিউম সেখানে খুব যত্ন করে শোভা পাচ্ছে। ঘরের মালিকের যে পারফিউম পছন্দ সেটা বেশ বুঝতে পারল সৌদামিনী। এরই মাঝে ইবনাত রুমে ঢুকলো, হাতে খাবারের প্লেট। সৌদামিনীর সামনে এসে বসলো। সৌদামিনী নিজে উঠে বসলো। ইবনাত বলল, সারাদিন অনেক ধকল গেছে তোমার উপর, দেখি হাঁ করো। সৌদামিনী তাকিয়ে রইল। খাবার মুখের সামনে ধরতে সৌদামিনীর চোখে জল এসে গেল। এত মানুষের অপমান সহ্য করেছিল যে সে তখনও কাঁদেনি সৌদামিনী। বাবা ছাড়া এই প্রথম দ্বিতীয় কেউ এত যত্ন করে খাবার মাখিয়ে খাইয়ে দিচ্ছে। সৌদামিনী আস্তে আস্তে খাচ্ছে। ইবনাত বলল, জানি না কেন তোমাকে প্রথম দেখায় খুব আপন লাগলো। তোমার কিছু দরকার হলে আমায় বলবে কিন্তু, হ্যাঁ? কোনো সংকোচ করবে না। আর বাড়ির কারো কথাই কিছু মনে করো না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সৌদামিনী জড়িয়ে ধরে কেঁদে উঠল তাকে। এত ভালোবেসে কেউ সৌদামিনীর সাথে কথা লাস্ট কবে বলেছে সৌদামিনী ভেবে পায় না। সৌদামিনীকে খাইয়ে রেস্ট করতে বলে ইবনাত চলে গেল। ক্লান্ত সৌদামিনী হারিয়ে গেল ঘুমের রাজ্যে। ইবনাত একবার দেখে গেছিল, ঘুমাতে দেখে আবারও চলে গেছে। রাতেও ইবনাত খাবার এনে দিল। ছোট মায়ের কথাও শুনেছে অবশ্য। সময় কেটে যাচ্ছে। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁইছেই। সৌদামিনী গভীর ঘুমে। হঠাৎ করে কেউ একজন ঘুম থেকে টেনে তুলল সৌদামিনীকে। চোখের ঘুমে রেশ এখনও কাটেনি। সৌদামিনী কিছু বুঝে ওঠার আগেই ইরফান কষে একটা থাপ্পড় মারল সৌদামিনীর গালে। ব্যথায় সৌদামিনী আহ করে উঠল। সামনেই অগ্নির দৃষ্টিতে তাকিয়ে থাকা মানুষটাকে দেখে চমকে উঠল সৌদামিনী। ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে সৌদামিনীর। সৌদামিনীকে অবাক করে দিয়ে দ্বিতীয় গালে আরও একটা চড় বসিয়ে দিল। গর্জে উঠে বলল, হাউ ডেয়ার ইউ! আমার বাড়িতে এসে আবার আমার বেডে ঘুমানো? গেট লস্ট! সৌদামিনী কেঁপে উঠল ধমকে। সৌদামিনীকে ওঠার সুযোগ না দিয়ে ইরফান জোরে ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিল। সৌদামিনী উল্টে পড়ে মাথা ঠোকালো খাটের কোণায়। মাথা ভনভন করে উঠেছে। সৌদামিনী কপালে হাত ছুঁয়ে হাতে তরল কিছু অনুভব করলো। হাত সামনে এনে দেখলো তরতাজা রক্ত। সৌদামিনী কপালে হাত চেপে ধরে সেখানেই বসে রইল, চোখের কোণে নোনা জল। এদিকে ততক্ষণে ইরফান ওয়াশরুমে ঢুকে গেছে ফ্রেশ হতে। বাথরুমের দরজা লকের সাউন্ডে নড়ে চড়ে উঠল সৌদামিনী। কপালের রক্ত জমাট বেঁধতে শুরু করলো। সৌদামিনী নিজের সাথে নিয়ে আসা লাগেজ থেকে একটা শাড়ি বের করে রুমের একপাশে সেটা দিয়ে বিছানা করলো। মাথায় বালিশ হিসেবে কিছু ভাঁজ করা কাপড় ব্যবহার করলো। সৌদামিনী সেখানে গিয়ে শুয়ে পড়ল। মাথার চোটের কথা ভুলে সৌদামিনী মগ্ন অন্য চিন্তায়। সৌদামিনী জানতো তালুকদার বাড়ির বড় ছেলে ইরফানের সাথে তার বিয়ে হয়েছে। সেদিন এক ভাই রিজেক্ট করে দেওয়ার ফলে এতটাই লজ্জা হচ্ছিল, চোখ তুলে একটু দেখেনি কার সাথে বিয়ে হলো। যখন ঘুম থেকে উঠল ইরফানের থাপ্পড় খেয়ে তখনই প্রথম দেখা পেল নিজের স্বামীর। আর তখনই অবাক সৌদামিনী। সৌদামিনী তখন নবম শ্রেণীতে পড়ে। বয়ঃসন্ধির সময় বিপরীতে লিঙ্গের প্রতি অদ্ভুত আকর্ষণ হয়ে থাকে। সৌদামিনীও সেই সময় কারোর প্রেমে পড়েছিল।
বলতে গেলে সৌদামিনীর জীবনের প্রথম ও সর্বশেষ প্রেম ছিল সেটা। কিন্তু সৌদামিনী ততদিনে বুঝতে পেরেছিল প্রেমিকা হতে হলে মন নয়, আগে রূপটাই খোঁজে, যা সৌদামিনীর নেই। কোনো বন্ধু বান্ধব জোটেনি তার। সৌদামিনীর প্রেমিক পুরুষটাও অত্যাধিক সুন্দর ছিল, এক দেখায় মেয়েদের ক্রাশ বলা চলে। সৌদামিনী রোজ স্কুলে যাওয়ার পথে দেখতো তাকে, কখনো নাম জানতে পারেনি। একবার একজনকে সাহস করে জিজ্ঞাসা করেছিল। সে বেশ তাচ্ছিল্য করেছিল সৌদামিনীকে, এমন রূপ নিয়ে এরকম হ্যান্ডসাম বয়ের নাম জানতে চাইছে কিভাবে। তারপর আর কখনো কাউকে জিজ্ঞাসা করেনি, নিজে একটা নাম দিয়েছিল। নিজের ভালোবাসার মানুষটার নাম রেখেছিল সুন্দর পুরুষ। সৌদামিনী নিজের মনের অনুভূতিগুলো জানানোর কোনো সাহস আর সুযোগ পায়নি, তাই একটা বুদ্ধি বের করে। সৌদামিনী নিজের অনুভূতিগুলো চিঠির মাধ্যমে জানতে শুরু করলো। চিঠিগুলো আড়ালে অনেক কাঠখড় পুড়িয়ে পৌঁছাতে সক্ষম হলো সৌদামিনী। সব চিঠিতে প্রিয় মানুষটাকে সুন্দর পুরুষ বলে সম্বোধন করত, আর প্রেরকের নামের জায়গায় লিখত অপরিচিতা। কত যে চিঠি লিখেছে তার হিসাব নেই, কিন্তু কখনো কোনো চিঠির উত্তর পেত না। তবুও এতেই খুশি ছিল সৌদামিনী। হঠাৎ সৌদামিনীর একদিন তার সুন্দর পুরুষের সাথে সুন্দর রমণীর দেখতে পায়। বেশ কয়দিন দেখেছে সে, খোঁজ নিয়ে জানতে পারে মেয়েটা তার নাকি তার ভালোবাসা। সৌদামিনী সেদিন খুব কেঁদেছিল একা একা। তারপর সৌদামিনী আর কোনো চিঠি লেখেনি, আর কখনো কারোর প্রেমেও পড়েনি। শুধু মন প্রাণ দিয়ে পড়াশুনো করেছে বাবার মুখ উজ্জ্বল করবে বলে। এখন সে অনেক দূর এগিয়েছে স্বপ্ন বাস্তবায়নের দিকে। সবচেয়ে অবাক করা বিষয় হলো সৌদামিনীর সেই সুন্দর মানুষটা ইভান। কাকতালীয়ভাবে সেই মানুষটার সাথে বিয়ে হলো সৌদামিনীর। আচ্ছা, তার সেই সুন্দর গার্লফ্রেন্ড কি এখনও আছে? ভাবতে পারছে না সৌদামিনী, মাথা টন টন করছে। শীতের মধ্যে ফ্লোরে শুয়ে রীতিমতো কাঁপছে সে। এত কিছুর মাঝে কখন চোখ জুড়ে ঘুম এসে গেল টেরই পেল না। এদিকে ইউভানের মেজাজ এমনিতেই খারাপ। ট্যুরে কোনো অজ্ঞাত ঝামেলার কারণে মেজাজ বিগড়ে গেছে তার। তখনই বাসায় প্রবেশের সাথে সাথে পায়েলের সাথে দেখা। ইরফানের কাছ থেকে জানতে পেরেছিল আজ ফিরেছে ইউভান, তাই আগুনে ঘি দিতে ইউভানের অপেক্ষা করতে থাকে। বাসায় প্রবেশ করতেই বলা শুরু করে সৌদামিনী এই বাড়িতে এসেছে, সবার সাথে খারাপ ব্যবহার করেছে, ইউভানের মাকেও কথা শুনিয়েছে। ইউভান এমনিতেই মায়ের ব্যাপারে কিচ্ছুই সহ্য করতে পারে না, তার উপরে মেজাজ বিগড়ে আছে, তাই কোনো কিছু না ভেবেই ঘুমন্ত সৌদামিনীর উপরে এমন আক্রমণ করে। সৌদামিনীর মাথায় চোট লেগেছে সেটা দেখেছে ইউভান। সৌদামিনীর মায়াভরা ব্যথতর ছলছল দৃষ্টিও দেখেছে, তাই তাকিয়ে থাকতে না পেরে ওয়াশরুমে ঢুকেছে। এখন নিজেরই অনুশোচনা হচ্ছে, বারবার বিছানার এপাশ ওপাশ করছে, কিন্তু কিছুতেই ঘুমাতে পারছে না ইউভান। পরের দিন সকালে ঠিক 9টার দিকে ইউভান রেডি হয়ে বের হলো রুম থেকে। বের হতেই ইবনাদের সাথে দেখা। ইবনাদ ইউভানকে দেখে বলল, ভাই, শুনলাম তুই রাতে ফিরেছিস, কাউকে বলিসনি কেন আজ ফেরার কথা? কেন বুবু, আমি ফিরলে কি সেটা ঢাকঢোল করে সবাইকে জানাতে হবে নাকি? এমন করে বলছিস যেন আমি আজকে প্রথম এইভাবে ফিরলাম। আরে তুই রেগে যাচ্ছিস কেন? আমি এমনি জানতে চাইলাম। তুই কি আমাকে কিছু বলতে এসেছিস? বলার হলে দ্রুত বল, আমার বের হতে হবে। না তেমন না, ঠিক আমি সৌদামিনাকে দেখতে এসেছি। বেচারা মেয়েটার জন্য বড্ড মায়া হয়, খুব ভালো একটা মেয়ে। কোথায় পায়েল আর কোথায় সৌদামিনী? পায়েল বড়দের সাথে মুখে মুখে কথা বলে, আর সৌদামিনী যেন একেবারে বিপরীত। না জানি কি না কি সহ্য করে শ্বশুরবাড়ি, নিজে নিজে এসেছে। সবাই কত কথা শোনালো, একটু টু শব্দ পর্যন্ত করেনি। মাথা নিচু করে কেমন সব হজম করলো। সত্যি বলছি ভাই, তুই একজন সঠিক জীবনসঙ্গী পেয়েছিস। ইভান জানে বুবু মিথ্যা বলে না। রাতে শুধু শুধু ভুল কথা শুনে সে এমন কাজ করলো। বোনকে আর কিছু বলতে না দিয়ে বলল, তোর লেকচার শোনার মতো সময় আমার নেই, দেখি যেতে দে। আমিও যাই, একটু দেখি মেয়েটা কেমন আছে। কেমন আর থাকবে, আরাম করে বেঘরে ঘুমাচ্ছে। ও আচ্ছা, ঘুমালে ঘুমাক, শুধু শুধু এখন ওর ঘুমটা নষ্ট করার মানে হয় না। ইবনাদ চলে যেতেই ইউভান যেন হাঁপ ছেড়ে বাঁচল। সৌদামিনীর ঘুম ভাঙল আরও বেশ কিছু সময় পরে, তাও সবার চিৎকার চেঁচামেচি শুনে।
এতক্ষণ নবাবজাদি হয়ে ঘুমানোর জন্য সবাই কথা শোনাচ্ছে তাকে। ইবনাদ সৌদামিনীর হয়ে প্রতিবাদও করেছে। সৌদামিনীর আচমকা নিজের দিকে খেয়াল হলো। সে মনে করার চেষ্টা করলো রাতের ঘটনা। যতদূর মনে আছে সৌদামিনী ফ্লোরে ঘুমিয়েছিল। তাহলে এখন সোফায় কিভাবে এলো? মাথার কাছে বালিশটাই বা দিল কে? আর এই লেপ গায়ে জড়ালোই বা কিভাবে? সৌদামিনী বারবার মনে করার চেষ্টা করেও কিছু মনে আসছে না। শুধু মনে পড়েছে সে ঘুমিয়েছিল ফ্লোরে। সৌদামিনী উঠে দাঁড়ালো। ড্রেসিংয়ের আয়নায় নিজেকে দেখে দ্বিতীয় দফায় চমকালো সৌদামিনী। আশ্চর্য, মাথায় আবার ব্যান্ডেজ বাঁধলো কখন? সৌদামিনী বের হলো বেশ কিছু সময় পর। ততক্ষণে সবারই নাস্তা করা শেষ। ইবনাদ বাসায় নেই। রান্নাঘরে আমিনা আর রুবিনা ব্যস্ত ভীষণ। আজকে 4 দিন পর আজমাল, আরমান আর ইরফান বাড়িতে ফিরবে। একটা প্রজেক্টের ঝামেলার কারণে 3 জনেই যেতে হয়েছে। সৌদামিনী খিদা পেয়েছে বেশ, বলতেও লজ্জা হচ্ছে। আস্তে আস্তে রান্নাঘরে ঢুকলো। আমিনা বেগমের পাশে দাঁড়িয়ে নিচু স্বরে বলল, কি করতে হবে বলুন, আমি করে দেব। আমেনা বেগম তাকালেন না সেদিকে, সরে গেলেন সৌদামিনীর পাশ থেকে। রুবিনা বেগম তেড়ে উঠলেন আর বললেন, কোথাকার মহারানী তুমি? দিনের 10টা বাজে ঘুম ভাঙে তোমার? আবার মাথায় ব্যান্ডেজ বেঁধে কাজ না করা ধান্দা, তাই না? ব্যান্ডেজের কথা শুনে আমেনা বেগম আর চোখে একবার তাকালেন সৌদামিনীর দিকে। যাও, বাড়িতে অনেকগুলো ময়লা কাপড় জমে আছে, ওয়াশিং মেশিন খারাপ আছে, সবগুলো কাপড় চোপড় ধুয়ে দিবে 1 ঘন্টার মধ্যে, তারপর বাকি কাজ। রুবিনা বেগম বলে থামলেন। তারপর কফি বানিয়ে নিলেন। আমেনা বেগমকে বললেন, আফা, আমি আমার বৌমার কফিটা দিয়ে আসি। আমার ছেলেটা আজ ফিরবে, যদি শুনে আমি তার বইয়ের যত্ন করি না ঠিক মতন, বাড়ি মাথায় তুলবে। দেখি আমার বৌমা উঠলো কিনা। যেতে যেতে সৌদামিনীর দিকে তাকিয়ে বলল, এই যে মেয়ে, এখনো দাঁড়িয়ে কেন? কি বললাম শুনতে পাও নাই? বলে রুবিনা চলে গেলেন। সৌদামিনী বের হবে রান্নাঘর থেকে, তার আগেই আমেনা বেগম বলে উঠলেন, দাঁড়াও। সৌদামিনী দাঁড়িয়ে চোখ খিচে ফেলল। আমেনা বেগম খাবারের একটা থালা সৌদামিনীর সামনে ধরে বললেন, কে বাকি কাজ? বলে আবার নিজের কাজে মনোযোগ দিলেন। সৌদামিনী বুঝতে পারল তার শাশুড়ি মা খুব একটা খারাপ না। সৌদামিনী প্রতিজ্ঞা করল সে তার শাশুড়ি মায়ের মন জিতে নিবে। সৌদামিনী খেয়ে তারপর কাপড় চোপড় সব ধুয়ে দিল। পুরো বাড়ির এত জামা কাপড় পরিষ্কার করতে করতে হাত ব্যথা হয়ে গেল ওর। এগুলো শুকাতেই দিতে যাবে তখনই ইবনাদ বাড়ি ফিরল। বলল, আরে এগুলো কোথা থেকে আনো? ধুয়ে শুকাতে নিয়ে যাচ্ছি। আর তুমি পাগল নাকি? বাসায় ওয়াশিং মেশিন থাকতে এতগুলো জামা কাপড় নিজে হাতে পরিষ্কার করছো? সৌদামিনী কিছু বলল না, সব শুকাতে দিল। দুপুরে 3 জন বাড়ি ফিরল। সৌদামিনীকে নিয়ে কেউ কোনো কথা বলল না, যেন তার অস্তিত্বই নেই। সবাই কি সুন্দর হাসি আড্ডা দিচ্ছে। ইরফান, পায়েল, ইবনাত, ঈশিতা সবার জন্য গিফট দিল। সৌদামিনীর জন্য কিচ্ছুই নেই। পায়েল বলল, এ কি তুই আরেকজনের জন্য আনলি না কিছুই? একজন নিজে নিজে চলে আসে তালুকদার বাড়ির বউ এর জন্য। ইরফান বিরক্তি নিয়ে বলল, জানতাম না বাড়িতে এসে জুড়ে বসেছে যে। সৌদামিনীকে দেখে তার শরীর জ্বলে উঠল। ইবনাত বলল, কিন্তু ইফরান, কাল পায়েল তোকে বলেছিল যে আমি নিজে শুনছিলাম। তুমি আমার বউ কি বলে আড়ি পাতো নাকি? সবাই শুনেছে, শুধু আমি না। পরদিন খুব সকালে ঘুম থেকে উঠল সৌদামিনী। আজও ফ্লোরে ঘুমিয়েছিল। সে উঠে নিজেকে সোফায় দেখতে পেল। ইভান তখনও ঘুমে। সৌদামিনী অগোছালো রুমটা সুন্দর করে গুছালো। ইভানের আলমারি হজবরল অবস্থা। সৌদামিনী সব সুন্দর করে ভাঁজ করে রাখলো। তারপর গেল রান্নাঘরে। তখনও কেউ ওঠেনি। সৌদামিনী সবার জন্য নাস্তা তৈরি করলো। চা বানানোর সময় আমেনা বেগম আসলেন। এসে দেখতে পেলেন রান্নার কাজ প্রায় সবই শেষ। এতগুলো বছর তিনি এই বাড়িতে এসেছেন। সকালে সব সময় রুটিনের মতোই ছিল সব কাজ করা। রুবিনা খুব হালকা কাজ করে, সব আমেনাকেই সামলাতে হয়। রুবিনা বলতে গেলে সবাইকে দেখানোর জন্য রান্নাঘরে থাকে। আজ প্রথমবার কেউ তার কাজ করলো। আমেনা বেগম বললেন, এইসব করতে কে বলেছে? কোনো দরকার ছিল না, আমি পারি একা হাতে করতে, এত বছর করে এসেছি। এত বছর করলেন, এবার তো আমি এসেছি, আপনি বিশ্রাম করবেন, আমি কাজ করব। মনে মনে সন্তুষ্ট হলেন আমেনা বেগম, কিন্তু মুখে সেটা দেখালেন না। সৌদামিনী সবার খাবার পরিবেশন করলো। ইভান, ইরফান দুজনেরই ততক্ষণে উপস্থিত। মুখে প্রকাশ না করলেও মনে মনে সবারই বেশ পছন্দ হলো সৌদামিনীর রান্না।
সবার শেষে সৌদামিনী নিজে খেলো। আমেনা বেগমকে দুপুরের রান্নার কথা জিজ্ঞাসা করলো, কিন্তু তিনি কথা বলতে চাইলেন না। কিন্তু কি কি আইটেম রান্না হবে আজ অবশেষে বললেন। সৌদামিনী তাড়াহুড়ো করে মাছ, মাংস, সবজি সব কেটে নিল। আমেনা বেগম ভেবে পেলেন না এত দ্রুত কেন দুপুরের রান্না। সৌদামিনী সব রেডি করে দিয়ে বলল, মা, আপনি শুধু এবার চুলা চালু করে রান্নাটা করে নেবেন। বলে সৌদামিনী দ্রুত রুমে গেল। খুব দ্রুত রেডি হলো। ইভান ল্যাপটপ নিয়ে বসে আছে, ভেবে পাচ্ছে না এই মেয়ে কই যাচ্ছে। সৌদামিনী রেডি হয়ে নিচে নামতেই মার্জিয়া তালুকদারের সামনে পড়লেন। মার্জিয়া তালুকদার বললেন, কই যাও নাদবো? সৌদামিনী মিষ্টি হেসে বলল, আমার কাজে। আজকে যদি না যাই 3 মাস মিস হবে। মার্জিয়া তালুকদার মুখের অভিব্যক্তি বদলে গেল। সৌদামিনী পা বাড়াতেই হুঙ্কার ছাপলেন, দাঁড়াও, আর এক পাও এগোবে না, খুব খারাপ হবে। মার্জিয়া বেগমের চিৎকার বাকিরা সবাই বেরিয়ে এলো। সৌদামিনী বলল, কেন যাব না দাদি? তালুকদার বাড়ির বউরা বাহিরে কাজ চাকরি করে না। তালুকদার নিয়ম ভঙ্গ করার সাহস দেখাবে না। ইউভানও দাঁড়িয়ে আছে সিঁড়ির রেলিং ধরে। সৌদামিনী তাকালো মার্জিয়া তালুকদারের দিকে আর বলল, কোন নিয়মের কথা বলছেন দাদি? একজনকে বিয়ে করতে গিয়ে আরেকজনকে বিয়ে করা, এটা তালুকদার বাড়ির নিয়ম? নাকি বিয়ে করে সদ্য বিবাহের মেয়েকে শ্বশুরবাড়ির না এনে সমাজের মানুষের কথার অস্ত্রের মুখে ছুঁড়ে ফেলে আসা, এটা তালুকদার বাড়ির নিয়ম? মার্জিয়া তালুকদার চুপসে গেলেন। বাকিদের চোখ যেন চড়ক গাছ। সৌদামিনী বলল, তালুকদার বাড়ির নিয়ম নীতি সব আছে, সবাই সেটা মানছে, আমি সম্মান করি সেটা, কিন্তু আমার ব্যাপারে নিয়ম মেনে কিছুই ঘটেনি, তাই আমি মানতে পারবো না। আর তাছাড়া আমার বাবার আমি ছাড়া আর কেউ নেই, তার দেখাশোনা, ওষুধ, খাবার এসবের খরচ নিশ্চয়ই তালুকদার বাড়ি থেকে দিবে না, আর দিলেও আমি নিব না, তাই আমার কাজে আমাকে যেতেই হবে। বলেই সৌদামিনী চলে যাচ্ছে। রুবিনা বেগম বললেন, যাচ্ছ যাও, আর ফিরে আসার সাহস করো না। সৌদামিনী তার দিকে তাকিয়ে বলল, যেমন যাচ্ছি আবার ফিরেও আসবো। একবার এলাকাবাসী নিয়ে এসেছি, এইবার প্রয়োজন পড়লে নারীদের অধিকারের যত আইন আছে সব সেক্টরের লোক নিয়ে আসবো। মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে কিছু মাতাল। দিনের বেলা কিন্তু তারা যেন জায়গা আছে সেটা পুরো অন্ধকার। পাশে অনেকে মিলে জুয়াও খেলছে। এই গলিতে এইসব চলে। হঠাৎ পুলিশের গাড়ির শব্দ হলো। সবাই যে যার অবস্থান থেকে পালাতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু অতিরিক্ত নেশা করার ফলে দৌড়াতে পারছে না। পুলিশেরা সবগুলোকে ধরে। একজন নেশাগ্রস্তকে একজন অফিসার ধরতেই সে নেশায় ঢলতে ঢলতে বলল, কে রে তুই? অফিসার সশব্দে থাপ্পড় দিল লোকটার গায়ে। শক্ত থাপ্পড়ে যেন নেশা ছুটে গেল লোকটার। সামনে দাঁড়িয়ে আছে অফিসার, চোখে মুখে স্পষ্ট প্রিয়তমান অগ্নিশিখা। লোকটার কলার টেনে ধরে অফিসার নিজের পরিচয় দিল, সৌদামিনী মেহেক, সাব ইন্সপেক্টর, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। তারপর লোকটাকে গাড়িতে ছুঁড়ে মারল। নিজের কেবিনে বসে ফাইল চেক করছে সৌদামিনী। 3 দিন না থাকায় বেশ কয়েকটা কেস ফাইল জমা হয়ে পড়ে আছে। এদিকে তাদের আগের ইন্সপেক্টর ট্রান্সফার হয়েছে বেশ কিছুদিন হলো। নতুন ইন্সপেক্টর এখনও জয়েন করেনি। একটা আন্ডারকভার মিশনে আছে সে। মিশন শেষে জয়েন করবে। তাই সাব ইন্সপেক্টর সৌদামিনীর উপরে আপাতত সকল দায়িত্ব। সৌদামিনী সারাদিন ভীষণ ব্যস্ততার সময় পার করলো। তারপর পুলিশ স্টেশন থেকে বের হয়ে নিজের বাবার বাড়িতে গেল। সৌদামিনীর বাবার শরীর ক্রমশ খারাপ হচ্ছে। ইদানিং বাসায় থেকেও তেমন বের হয় না, শুয়েই থাকে। সৌদামিনী বাবার ঔষধপত্র, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নিয়ে গেল। যে মহিলাকে বাবার দেখাশোনা করতে ঠিক করেছে তাকে সব বুঝিয়ে দিয়ে আসলো। তারপর ল্যাপটপ সহ প্রয়োজনীয় কাগজপত্র সাথে করে তালুকদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সৌদামিনী যখন তালুকদার বাড়িতে ফিরে তখন আসরের সময়। মসজিদ থেকে আসরের আজানের ধ্বনি কানে বাজছে। সৌদামিনী নিজের রুমে গিয়ে একটা লম্বা গোসল দিল। এরপর একটু শান্তি লাগছে। সৌদামিনী খাটের দিকে এগিয়ে যেতে নিলে একটু বিশ্রাম নিতে। পরে সেদিনের কথা মনে পড়তেই পা থামিয়ে দিল। সোফায় বসে মাথাটা হেলান দিয়ে চোখ বুজে রইল। মাথাটা কেমন ব্যথা ব্যথা করছে। নিজের আঙুল দিয়ে মাথা ব্যথা কমানোর প্রয়াস চালাচ্ছে। তখনই ইভান রুমে প্রবেশ করে। দরজা বন্ধের শব্দে হক চোখে উঠে বসল। ইভানকে দেখে তাড়াতাড়ি সোফা ছেড়ে দাঁড়িয়ে গেল। ইভান সেদিকে তাকিয়ে ভ্রু কুচকে তাকালো একবার। সৌদামিনী তাড়াতাড়ি করে রুম থেকে বের হতে যাচ্ছিল, তখন ইভান ক্যাটস খুলতে ঝুঁকে বসে নিচ্ছিল।
আর তখনই সৌদামিনীর মাথার সাথে ইউভানের মাথা ঠুকে গেল। সৌদামিনী আহ করে কপাল ডলতে ডলতে বের হয়ে যাচ্ছে। এই মেয়ে দাঁড়াও। গভীর ডাকে সৌদামিনী দাঁড়িয়ে পড়ল, ভয়ের চোখ বন্ধ করে ফেলল। এই বুঝি আবারও কটা থাপ্পড় পড়ল গায়ে। ইউভান এগিয়ে আসলো, সৌদামিনীর সামনে দাঁড়ালো, তারপর সৌদামিনীর কপালের সাথে আরও একবার নিজের কপাল ঘষে দিল। সৌদামিনী চোখ খুলে আহাম্মক বনে গেল। হাসবে নাকি কি করবে বুঝে উঠতে পারল না ও। ইউভান বুঝতে পারল সৌদামিনীর ভাবনা। গলা পরিষ্কার করে ইউভান বলল, একজনের সাথে আরেকজন মাথা ঠেকলে দুইবার ঠেকাতে হয়, জানো না মেয়ে? সৌদামিনী নিজের হাসি আড়াল করলো আর হাসি থামিয়ে বলল, জানতাম না, আজকে জানলাম। এটা না করলে কি হয়? ইভান গম্ভীর মুখ নিয়ে বলল। না হয় মাথায় শিং উঠে যায়। সৌদামিনী হাসি আটকাতে পারল না, অট্ট হাসিতে হাসতে লাগলো। ইভান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। মেয়েটার হাসি কতটা স্নিগ্ধ, চোখগুলো মনে হচ্ছে কাজল টানা। নিজের ঘোর কাটিয়ে নিয়ে বলল, খুব হাসি পাচ্ছে তাই না? যেদিন শিং উঠবে সেদিন মিলিয়ে নিও আমার কথা। গুরুজনেরা যা বলে সেটা মিথ্যা হয় না। বলে সরে গেল। সৌদামিনী সেদিকে তাকিয়ে হাসতে হাসতে নিচে চলে গেল। রান্নাঘরে দেখতে গেল আমিনা বেগম একটু থালাগুলো পরিষ্কার করছে। সৌদামিনী এগিয়ে গেল আর বলল, মা, এ কি এখন সন্ধ্যা হতে চললো আর আপনি এখন এইসব পরিষ্কার করছেন? দেখো, এই বাড়িতে এক একজনের খাবারের সময় আলাদা আলাদা, তাই সবার খাওয়া শেষ হলে এসব করতে হয়। আপনি কেন করছেন? বাড়িতে আর মানুষ নেই? বিয়ে হওয়ার পর থেকে এই দায়িত্বগুলো আমার উপর। দেখি সরুন, আমি করে দিচ্ছি। শীতের দিনে অসময়ে কাজ করলে ঠান্ডা লেগে যাবে। আমার লাগবে, তোমার লাগবে না। আর তাছাড়া আজকে তো আমি তেমন কিছুই করলাম না, শুধু রান্না করেছি, কিছু হবে না করলে। আমিনা বেগম হঠাৎ বললেন, আচ্ছা, তুমি দুপুরে খেয়েছো? আমি অফিসে খেয়েছি। কিন্তু সৌদামিনী আজকে খাওয়ার সময় পায়নি, কোনো রকম নাস্তাও করছিল। শাশুড়িকে বলতে চাইল না। সৌদামিনী আমেনা বেগমকে আর কিছু করার সুযোগ না দিয়ে বেসিনের কাছ থেকে সরিয়ে দিল। তারপর বাকি থালা বাসন নিজে পরিষ্কার করলো। সৌদামিনী কাজ শেষ করতেই দেখলো আমেনা বেগম খাবারের থালা হাতে এগিয়ে আসলো। মা, আমি খেয়ে এসেছি, এগুলো কেন আনলেন? সৌদামিনীকে কথা বলতে না দিয়ে বসিয়ে দিলেন আর বললেন, দেখি হা করো, আমি জানি বাহিরে কি সব হাবিজাবি খাওয়ার দেয়, পেট ভরে না। এত ভালোবাসা কোথায় রাখবে সৌদামিনী? শাশুড়ির হাতে খাবার খেতে লাগলো। তখনই রুবিনা বেগম আসলো। এ কি আফা, বাহির থেকে পুরুষদের সাথে ঘষাঘষি করে এসেছে আর তুমি তাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছ? সৌদামিনীর খাবার আটকে গেল, বলল আর খাবে না। আমিনা বেগম বললেন, তুমি যখন তোমার ছেলের বউয়ের যত্ন করো, আমি কি কখনো কিছু বলেছি? আমার বৌমা আর এই মেয়ে এক হলো? তুমি এই মেয়ের সাথে আমার ছেলের বউয়ের তুলনা দিচ্ছ? আমিনা বেগম চুপ রইলেন। সৌদামিনী ততক্ষণে উঠে গেছে, কারোর সামনে কাঁদতে চায় না ও। রুমে গিয়ে দেখলো ইরফান বসে আছে সোফায়। সৌদামিনী ব্যালকনিতে চলে গেল। সেখানে দাঁড়িয়ে আকাশপানে তাকে নীরব অশ্রু বিসর্জন দিল ও। আর কেন সে কালো আল্লাহর কাছে অভিযোগ করতে লাগলো। ইরফান বুঝতে পারল না হঠাৎ কি হলো। তখন হাসতে হাসতে গেল আর এখন চোখ মুখে কাঁদতে কাঁদতে আসছে। সন্ধ্যার পর তালুকদার বাড়িতে জমজমাট চা নাস্তার আড্ডা চলে। আজকেও তার ব্যতিক্রম নয়। বাড়ির প্রতিটা সদস্য এখন বাড়িতে, তাই আড্ডাও বেশ জমজমাট। ইরফান নিজেও উপস্থিত থাকে সেখানে। সবার সাথে হাসি আড্ডা না করলেও চুপচাপ সেখানে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। পরিবারের সবার মাঝে উপস্থিত থাকার মাঝেও এক অনন্য আনন্দ বিরাজ করে। কিন্তু আজ ইরফানের যেতে ইচ্ছা করছে না। সবার হাসির ঝঙ্কার যেন বিষাদ ঠেকেছে ইরফানের কাছে। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বারবার তাকাচ্ছে ব্যালকনির দিকে। হাতের ঘড়ির দিকে তাকালো ইরফান। 1 ঘন্টা হতে চলল। সৌদামিনী ব্যালকনিতে গিয়েছে, এখনও আসছে না। কি করছে কে জানে। ইরফান অনেক ভাবনা চিন্তা শেষে ল্যাপটপ রেখে উঠে দাঁড়ালো। ব্যালকনির দিকে তাকিয়ে দেখলো সৌদামিনী নিচে হেলান দিয়ে বসে ঘুমাচ্ছে। এই মেয়ে পাগল নাকি এই ঠান্ডায় এখানে ঘুমাতে আসছে? ইরফান ডাক দিল। এই মেয়ে। সৌদামিনী শুনল না, এইবার ডাকলো, সৌদামিনী উঠো। কয়েকবার নিজের নাম শুনে নড়ে চড়ে উঠল। সামনে দেখতে পেল ইরফানকে শীতল চাহনিতে তাকিয়ে থাকতে। ইরফান বলল, এটা ঘুমানোর জায়গা হলো? যাও রুমে যাও।
সৌদামিনী উঠে দাঁড়ালো। সৌদামিনীর মনে পড়ল তার গুরুত্বপূর্ণ কাজ আছে। নিজের ল্যাপটপ হাতে নিয়ে দাঁড়িয়ে গেল। ভেবেছিল সোফায় বসে কাজ করবে, কিন্তু ইভানের ল্যাপটপ সেখানে, তাই দাঁড়িয়ে রইল। ইভান এসে দেখল সৌদামিনীর ল্যাপটপ হাতে দাঁড়িয়ে। ইভান বলল, আমার ল্যাপটপ তোমার হাতে কেন? দাও। এটা আপনার না, আমার। ইভান খেয়াল করে দেখল সৌদামিনী ঠিক বলেছে। ইভান বলল, এটার কি কাজ? অফিসের কাজ জমা আছে। বলে সৌদামিনী ফ্লোরে বসতে তখন ইভান বলল, সোফায় বসতে পারো, আমার কাজ তেমন গুরুত্বপূর্ণ না। বলে নিজের ল্যাপটপ নিয়ে বেডে চলে গেল। সৌদামিনী মনোযোগ দিয়ে কাজ করতে ব্যস্ত হয়ে গেল। ইভান বারবার আর চোখে তাকালো সৌদামিনীর দিকে। কাজ নিয়ে খুব সিরিয়াস, যে সেটা আন্দাজ করেই বুঝতে পারল। খাবারের সময় ইবনাতে জোরাজুরিতে খেতে গেল সৌদামিনী। পুরুষেরা আগে খেয়ে গেছে। সৌদামিনী খেয়ে রুমে গিয়ে দেখলো যেখানে সৌদামিনী ঘুমায় সেখানে ইউভানের এক গাদা জামা কাপড়। সৌদামিনী সেগুলো সরাতে যাবে তার আগে ইউভান বলে উঠল, খবরদার, হাত দিবে না। তাহলে আমি কোথায় থাকবো? সেটা আমি জানি না। ইউভান সেদিন নিজে রাগের বশে ফেলে দিয়েছিল, তাই বলতে পারে না বেডে থাকতে। কি এমন মেয়ে, রাগের মধ্যে বলছি কি না কি সে নিজে থাকতে পারে না? আমি কি তাকে জ্বালাতন করতাম নাকি? বিড়বিড় করে ইউভান। সৌদামিনী আবদারের সঙ্গে বলে, সোফায় ঘুমাই আমি। ইভান কি বলবে বুঝে উঠতে পারল না। আবার বলল সে নিজে বলবে না বেডে থাকতে। সোফায়ও খারাপ নয়। ইভান একটা কমফোর্টার সৌদামিনীর দিকে ছুঁড়ে মেরে বলল, এটা তোমার। তালুকদার বাড়ির মানুষ পাষাণ না। সৌদামিনী সেটা গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। ইভান বিজয়ের হাসি দিয়ে নিজের জামা কাপড়গুলো তুলে নিল। ইভান নিজেও নিশ্চিন্তে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। রাত তখন 1:30 বাজে। তালুকদার বাড়ির সকল আলো বন্ধ। সৌদামিনীর ফোন বেজে চলেছে। ঘুমের মাঝে সৌদামিনী ফোন রিসিভ করলো। অপর পাশ থেকে যা শুনলো তাতে সৌদামিনীর ঘুম চলে গেল। হাতের ফোন নিচে পড়ে গেল। সৌদামিনী না বলে চিৎকার করে উঠল। সৌদামিনীর চিৎকার শুনে ইভান উঠে গেল। উঠে রুমের আলো চালিয়ে দিল। দেখল সৌদামিনী নিজের জায়গায় দাঁড়িয়ে অস্বাভাবিকভাবে কাঁপছে। ইভান উঠে এলো আর বলল, কি হয়েছে? সৌদামিনীর কোনো প্রত্যুত্তর নেই। ইউভান উঠে এক গ্লাস পানি এগিয়ে দিল। সৌদামিনী ঢক ঢক করে পানি খেয়ে নিল। কি হয়েছে? খারাপ স্বপ্ন দেখলে নাকি? আমি বাড়ি যাব। আচ্ছা, যাবে। সমস্যা কোথায়? এখন ঘুমাও। আমি এক্ষুনি বাড়ি যাব। হোয়াট? মাথা খারাপ হলো নাকি? এখন রাতের 1:30 বাজে আর এখন বাড়ি যাবে? আমাকে বাড়ি যেতেই হবে, আমার বাবা। বলে সৌদামিনী ডুকরে কেঁদে উঠল। ইভান বিচলিত হয়ে গেল। কি হয়েছে বলো? সৌদামিনী কোনো রকম আওড়ালো, বাবার অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। এখনই শাহেদা আপা বলেছে হসপিটালে নিয়ে যেতে হবে। প্লিজ একটু ব্যবস্থা করে দিন যাওয়ার জন্য। ওকে, রিল্যাক্স, আমি দেখছি। তুমি কান্না থামাও। ইভান আবারও ভাবনায় পড়ল। তারপর বলল, দ্রুত রেডি হয়ে নাও। সৌদামিনী কোনো রকম রেডি হয়ে নিল। ইভানের পিছু পিছু বের হলো। মন বড্ড ডাকছে ওর। সৌদামিনী সিঁড়ি দিয়ে বের হওয়ার সময় বেখেয়ালিভাবে পড়ে যাচ্ছিল। ইভান ধরে ফেলল। বাসা থেকে বের হওয়া পর্যন্ত হাত ছাড়ল না ও। ইভান নিজের বাইক স্টার্ট দিল। সৌদামিনী উঠে বসল। গভীর রাত। ইভান বাইক চালাচ্ছে। সৌদামিনীর একটা হাত টেনে নিয়ে নিজের পেটের সাথে মিশিয়ে রাখে যাতে পড়ে না যায়। ইভানের বুকের হৃদস্পন্দন দ্রুত হচ্ছে। এত কাছাকাছি সৌদামিনীর সাথে প্রথম মিশল ও। অন্ধকার রাতে শুধু ল্যাম্পপোস্টের আলো। সৌদামিনীর সেদিকে কোনো হুঁশ নেই। বাবার চিন্তায় অস্থির হয়ে আছে। সৌদামিনী যখন বাড়ি পৌঁছালো তখন এমার্জেন্সি অ্যাম্বুলেন্সও হাজির। ইভান আর অ্যাম্বুলেন্সের লোক সৌদামিনীর বাবাকে গাড়িতে ওঠালো। সৌদামিনী কেঁদেই দিল। তারপর তার বাবার জন্য প্রয়োজনীয় জামাকাপড় নিতে বাকর ঘরে গেল। জামাকাপড় নিয়ে বের হবে তখন বাবার বিছানার পাশে একটা ছিটকুট পড়ল নজরে। সৌদামিনী সেটা খুলতেই তার মুখের অবস্থা বদলে গেল। চোখে মুখে রাগ ছড়িয়ে পড়ে বলল, আমার বাবার যদি কিছু হয় আমি তোদের কাউকে ছাড়বো না। অনেক বড় ভুল করলি। হসপিটালে বাবার জন্য যা যা জরুরি কাজ আছে সব নিজের হাতে সামলাচ্ছে সৌদামিনী। ইউভান ভেবে পাচ্ছে না হঠাৎ করে সৌদামিনী এমন বদলে গেল কেন। বাড়ি আসার সময় তো কেমন চোখে মুখে অস্থিরতা ছিল, আর এখন মনে হচ্ছে যেন কিচ্ছুই হয়নি। সৌদামিনীর বাবাকে হসপিটালে অ্যাডমিট করা হলো। সে রাতে ইউভান সৌদামিনী হসপিটালেই রাত কাটালো। পরের দিন সৌদামিনী ইউভানকে চলে যেতে বলল। ইউভান চলে যাবে নাকি থাকবে বুঝতে পারছে না। সৌদামিনী বলল, দেখুন
আপনি এখন চলে যান, আমি এখান থেকে অফিসে যাব, তারপর আপনাদের বাড়ি যাব। ইভান সৌদামিনীর হাতে খাবারের প্যাকেট ধরিয়ে দিয়ে চলে গেল। ইভান চলে যেতেই সৌদামিনী কাউকে কল দিল। তালুকদার বাড়িতে সকাল সকাল সবার চেঁচামেচি শুরু হয়ে গেল। সবাই মেইন টপিক সৌদামিনী। রুবিনা বেগম বললেন, দেখলে আফা, আমি বলেছিলাম না এই মেয়ে ভালো না? মনে হয় চরিত্র সমস্যা। না হয় ভদ্রবাড়ির বউরা রাতে অন্ধকারে কোথাও লুকিয়ে যায় নাকি? না জেনে মন্তব্য কেন করছো? হতে পারে কোনো জরুরি কারণ। আমার ছেলেটাও তো বাসায় নেই, ওদের আবার কোনো বিপদ হলো না তো? তোমার কি মনে হয় আমাদের ইউভান ওই মেয়ের সাথে গেছে? তুমি ভাবলে কি করে? বাধ্য হয়ে ছেলেটা বিয়ে করে ফেসে গেছে, ওই মেয়ের সাথে যাবে ইউভান? আমেনা বেগম ভাবলেন কতটা সত্যি তো। তখন সদর দরজায় ইউভান উপস্থিত হলো। রুবিনা বেগম বললেন, ওই দেখো আমাদের ইউভান। আমেনা বেগম ইউভানকে বললেন, কি হয়েছে? ইউভান সব শুনে জানালো সৌদামিনীর বাবার কথা। সব শুনে আমেনা বেগম ঠিক করলেন তিনি গিয়ে দেখে আসবেন একবার, হাজার হোক বেয়াই হন কি না। কফি শপে বসে আছে ঈশিতা, সামনে বসা বিশাল। ঈশিতা লাজরাঙা মুখশ্রীতে নিচের দিকে তাকিয়ে আছে। বিশাল সেদিকে তাকিয়ে ডেভিল হাসি দিল আর মনে মনে বলল, সব মেয়ের একই সমস্যা, এত লাজুকতা কই থেকে যে আসে। মনে মনে বিরক্তি হলো বিশাল। মুখে হাসি ফুটিয়ে বিশাল বলল, বেবি কিছু তো অর্ডার করি, আর কত তোমার রূপে গায়েল করবে। ঈশিতা মুচকে হাসি উপহার দিল। রুবিনা বেগমের মাথা ব্যথা করছে। বাসায় ঈশিতা ইবনাথ কেউই নেই, তাই পা বাড়ালেন পায়েলের রুমের দিকে। পায়েল বলল, আরে শাশুড়ি মা, আমার রুমে কোনো কিছু দরকার? না মা, আমার মাইগ্রেশনের সমস্যা, প্রচণ্ড মাথা ব্যথা করছে, একটু মাথাটা টিপে দিবে? হোয়াট? আপনার সাহস কি করে হয় আমার কাছে এমন আবদার করার? বের হয়ে যান আমার রুম থেকে। খুব অবাক হলেন রুবিনা বেগম। পায়েল আবারও বলল, কি হলো শুনতে পাননি নাকি? আর কখনো এমন দুঃসাহস দেখাবেন না, খুব খারাপ হবে। রুবিনা বেগম বের হয়ে গেলেন। চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এদিকে ট্রাফিক আটকে আছে ইরফান। জরুরি কাজের সময় মতো শেষ করতে পারছে না ও। বাংলাদেশের সব জায়গায় এত জ্যাম লেগে থাকে যে অসহ্য। হঠাৎই ইরফানের গাড়ির পাশ দিয়ে একটা বাইক এসে থামলো। ইরফান সেদিকে তাকালো এক ঝলক, দেখতে পেল কালো প্যান্ট শার্ট পরা একটা লেডি বাইকার সবে তার মাথার হেলমেটটা খুলে দিয়ে নিল। ইরফান অন্যদিকে ফিরে হঠাৎ মনে হলো পাশের বাইকারকে সে চিনে। মনে করে মুখে বিস্ময়ে আওড়ালো। সৌদামিনী? পুরোপুরি নিশ্চিত হতে আবারও পাশের বাইকারের দিকে তাকালো। ততক্ষণে জ্যাম ছেড়ে দিয়েছে। সেই লেডি বাইকার হেলমেট মাথায় পরে ততক্ষণে বাইক স্টার্ট দিয়ে দিল। ইরফান নিজে নিজে বলল, কে এই মেয়ে? সৌদামিনী বাবাকে কিছুদিন হসপিটালে রাখার বন্দোবস্ত করলো। দেখাশোনার জন্য নার্স তো আছেই। সৌদামিনী তালুকদার বাড়িতে যখন ফিরল তখন ড্রয়িং রুমে কাউকে নজরে পড়ল না। রুমে ঢুকে দেখলো ইভান ঘুমাচ্ছে। সৌদামিনী নিজেও বেশ ক্লান্ত। ফ্রেশ হয়ে কিছুক্ষণ সোফায় শুয়ে বিশ্রাম নিল। তখন সন্ধ্যা ঘনিয়ে আসছে। সৌদামিনী নিচে নামলো। বাড়ির সব সদস্য আড্ডায় ব্যস্ত। আমেনা বেগম রান্নাঘরে, ইউভানও এসে বসেছে। আজমল আর আরমান দুজনেই উপস্থিত। সৌদামিনী সেদিকে তাকিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতেই পায়েল ডাক দিল সৌদামিনীকে, এই সৌদামিনী, এদিকে আয়। সম্পর্কে আর বয়সেও তোমার বড়, নাম ধরে ডাকছো, এটা কেমন শিক্ষা? আসলে নাম ধরে ডাকতে অভ্যস্ত তো, তাই সম্মান আসে না। পায়েলের কথা শুনে ঈশিতাও মুখ টিপে হাসল। সৌদামিনী এসে দাঁড়ালো। পায়েল বলল, যা আমাদের সবার জন্য চা বানিয়ে নিয়ে আয়। ইবনাথ তেড়ে উঠল, বলল, ও বাহিরে কাজ করে এসেছে, রাতেও ঘুমাতে পারেনি, আর তুমি ওকে বলছো চা করতে? সমস্যা নেই আপু। সৌদামিনী রান্নাঘরে চলে গেল। সৌদামিনী রান্নাঘরে যেতেই আমেনা বেগম জানতে চাইলে ওর বাবার শরীরের অবস্থা কেমন। সৌদামিনী বলল, আলহামদুলিল্লাহ। সৌদামিনী চা বানালো সবার জন্য। সবার প্রথমে আমেনা বেগমকে দিল, তারপর ড্রয়িং রুমে গিয়ে একে একে সব ভাইকে চা দিল। ইরফান বারবার সৌদামিনীর দিকে তাকাচ্ছে, কিছুতেই ঘর কোনো সৌদামিনীর সাথে রাস্তায় বাইকারের সাথে মিল খুঁজে পাচ্ছে না।
বারবার ইরফানের মাথায় আসছে কি চাকরি করে ও। সবাই সৌদামিনীর চা খেয়ে খুব প্রশংসা করলো। ইভান আর ইরফান চুপ রইল। ইভানও মনে মনে বলল, চাটা আসলেই বেশ ভালো হয়েছে। সবার মুখে সৌদামিনীর প্রশংসা শুনে যার মেজাজ খারাপ হয়ে গেল সে হলো পায়েল। পায়েল ভেবেছিল সৌদামিনী হয়তো পারবে না এতজনের জন্য চা করতে, কিন্তু সবার প্রশংসা পেতে দেখে রাগে গা জ্বলে উঠল ওর। আর পায়েল বলল, সৌদামিনী, তোর চাটা বেশ ভালো হয়েছে। যা না প্লিজ, আমার জন্য আরেক কাপ নিয়ে আয়। সৌদামিনী বিনা বাক্য ব্যয়ে আরেক কাপ চা পায়েলের জন্য এনে দিল, যেটা সৌদামিনী নিজের ভাগের ছিল। পায়েল সেটা নিতে গিয়ে ইচ্ছা করে ফেলে দিল সৌদামিনীর হাতে। পড়ল কিছুটা। পায়েল বলল, ইস রে, পড়ে গেল। প্লিজ আরেক কাপ নিয়ে আয় না। সৌদামিনী উঠে দাঁড়ালো। এক পা দিয়েই কেবল তখনই ইভান উঠে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল। দাঁড়াও। সৌদামিনী দাঁড়িয়ে গেল। ইভান সৌদামিনীকে বলল, আর এক পাও এগোবে না। যদি কারো এতটাই ইচ্ছা হয় চা খাওয়ার, নিজে গিয়ে বানিয়ে খাও। সৌদামিনী আর কারোর জন্য এক গ্লাস জলও দিবে না। সৌদামিনী থেমে গেল। তার জন্য ইভান প্রতিবাদ করলো ভেবেই চোখে পানি চলে এসেছে। ঈশিতা বলল, ভাইয়া, তুমি ওর পক্ষ নিচ্ছ? ওই মেয়েটার ভাবি ভালো লেগেছে বলে চাটা আবার চাইলো, এতে দোষের কি আছে? তুই ছোটর মতো থাক, বড়দের ব্যাপারে নাক গলাতে আসবে না। আর এত যদি ইচ্ছা হয় কারো চা খেতে, নিজে বানিয়ে খাবে। ইরফান এখন ভাবছে, অবিশ্বাস্য, ইটস টোটালি ইম্পসিবল। এটা সেই মেয়ে কিছুতেই হতে পারে না, স্বভাবের সাথে কিছুতেই যায় না। সৌদামিনী রুমে গেছে। সৌদামিনীর মুখে মিষ্টি হাসি। ইভান তার হয়ে বললে সেটা ভাবতেই মন খুশিতে ভরে যাচ্ছে। ইভান রুমে ছিল। সৌদামিনী নিজের ল্যাপটপে কাজ করছে। ইভান বলল, একবার সহানুভূতি দেখিয়েছি বলে ভেবে নিও না মেনে নিয়েছি তোমায়। শুনো মেয়ে, তোমাকে আমি কোনোদিনও স্ত্রী হিসেবে মেনে নিব না, কোনো দিনও না। আমার স্ত্রীর অধিকার পাওয়ার স্বপ্ন ভুলে যাও। সৌদামিনী ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে রইল, কেবল মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তারপরে দিনগুলো ছিল খুব বিষাদের। সৌদামিনী ইভানের সামনে পড়তো না, যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করত। রুমে নিজের কাজ করত মন দিয়ে, ভুলেও ইভানের দিকে তাকাতো না। তবে এই কিছুদিনের মাঝে বাড়ির অন্য সদস্যরা কিছুটা হলেও সৌদামিনীকে পছন্দ করা শুরু করেছে। এই তো সেই দিনের কথা। সৌদামিনী মাত্র বাসায় এসেছে। রুমে যাবে রুবিনা বেগমের রুমের সামনে দিয়ে, দেখলো রুবিনা বেগম এপাশ ওপাশ করছেন। বাসায় কেউই নেই। সৌদামিনী এগিয়ে গেল, কি হয়েছে জানতেও চাইল। শুরুতে কোনো কথা শোনাবে, পরে বললেন তার মাথা ব্যথা করছে। সৌদামিনী পরম যত্নে মাথা মালিশ করে দেয়। তার চোখে মুখেও ক্লান্তি নেই। রুবিনা বেগম চোখ বুজে ভাবেন সৌদামিনীর কথা। মাত্রই বাসায় এসেছে, অথচ একটু বিরক্ত হয় না হয়ে তার সেবা করছে। আমি কি কখনো সৌদামিনীর সাথে ভালো ব্যবহার করিনি? তারপর থেকে রুবিনা বেগম সৌদামিনীকে আর কথা শোনান না। মুগ্ধ হন সৌদামিনীর কর্মকাণ্ডে। ইরফানও আজকাল বিরক্ত হয় পায়েলের কর্মকাণ্ডে। ইরফানের মনে হতে থাকে যে রূপ ছাড়া পায়েলের আর কোনো গুণই নেই, আর সৌদামিনী মাঝে রূপ ব্যতীত সব গুণই আছে। আজকাল ইরফানের সৌদামিনীকে দেখেও বেশ ভালো লাগে। আগে খেয়াল করেনি সৌদামিনীর মায়াবী দুটো চোখ কত মায়া জড়ানো। ইরফানের নিজেরই ইচ্ছা কিংবা ইচ্ছার বিরুদ্ধে খাবার টেবিলে কিংবা চায়ের আড্ডায় সৌদামিনীর দিকে বারবার নজর ছুটে যায়। চা বানিয়ে যখন সৌদামিনী সবার হাতে দেয়, ইরফানের ইচ্ছা হয় একটু ছুঁয়ে দিতে সৌদামিনীকে। ইরফানের নজরেও পড়ে ইরফানের সৌদামিনীর ওপর নজরদারি। সৌদামিনী শ্বশুরবাড়ি এসেছে 1 মাস হতে কয়েকটা দিন বাকি। সৌদামিনী অফিসেও ব্যস্ততা বেশ, কিন্তু সবসময় সে বিকেলের মধ্যেই বাড়ি ফিরে আসে। এসে সবার জন্য বিকেলের নাস্তা সেই তৈরি করে, তারপর রুমে নিজের কাজ করতে থাকে। সেদিনের পর থেকে ইভানের সাথে কথা বলে না। একদিন ইভান নিজের রুমেই বসেছিল। সময়টা বিকেল। এই সময়েই সৌদামিনী বাসায় ফিরে, কিন্তু সেদিন বিকেলে গড়িয়ে সন্ধ্যা হলো। সৌদামিনী ফিরছে না এখনও। ইবনাথকে জানিয়েছে একটু দেরি হবে, কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও খবর নেই। ইভানের চিন্তা শুরু হচ্ছে, ওর বাবার কোনো কিছু হলো। কিন্তু চিন্তা করছে ইভান। সেদিন শেহদার নাম্বার নিয়েছিল।
কল দিল শাহেদার নাম্বারে। শাহেদা জানালো সৌদামিনীর বাবা ঠিক আছেন, আর সৌদামিনী সে বাড়িতেও গিয়েছিল, যেমনটা প্রায়ই যায়। সৌদামিনী বাবার বাড়ি গেলেও আসরের মধ্যে তালুকদার বাড়ি ফিরে আসে। আজ কি হলো? ইভান কল দিবে নাকি ভেবে পাচ্ছে না। অন্যদিকে বাড়ির অন্য সদস্যরা ভাবছে হয়তো বাবার বাড়ি আছে, সেখানে যে নেই সেটা ইউভান কাউকে বলে চিন্তায় ফেলতে চায় না ও। সৌদামিনীর নাম্বারে ইউভান কল দিতে গিয়েও থেমে যাচ্ছে। রাত 9টা বাজে, এখনও খবর নেই। সব কিছু বাদ দিয়ে এইবার ইউভান কল দিল সৌদামিনীর ফোনে। প্রথমবার রিং হয়ে ফোন কেটে গেল, দ্বিতীয়বার সাথে সাথেই রিসিভ হলো। সৌদামিনী রিসিভ করে চিৎকার করে বলল, কেন কল দিলেন? সব শেষ করে দিলেন, সব। সৌদামিনী কেঁদে দিচ্ছে। ইউভান কিছু বলবে তখনই ওপাশ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ। মনে হচ্ছে অনেকে আছে, কেউ ছেড়ে দাও বলে চিৎকার করছে। সৌদামিনী না না করছে। হঠাৎ মোবাইলের অপর পাশে গুলির শব্দও হলো। সৌদামিনী আহ করে চিৎকার করে উঠল। ততক্ষণে ফোন ডিসকানেক্ট হয়ে গেল। ইউভান সৌদামিনী বলে চিৎকার করে উঠল। বারবার কল দিচ্ছে কিন্তু পাচ্ছে না। হাত পা কাঁপছে ইউভানের। এক বন্ধুকে সৌদামিনী নাম্বার দিয়ে ওর লাস্ট লোকেশন কোথায় জানতে বলল। বন্ধু জানতেই ইউভান দ্রুত বের হয়ে গেল। ইউভানের ভয়ে চিন্তায় প্রাণ শুকিয়ে গেছে। বারবার শুধু ভাবছে সৌদামিনী ঠিক আছে তো। ইউভান যখন সেই ঠিকানায় পৌঁছায় তখন তার ভয় আরও বাড়তে থাকে, কারণ জায়গাটা বেশ নির্জন। সামনে একটা পুরনো বাড়ি, মনে হচ্ছে এখানে কেউ বহু দিন ধরে থাকে না। ইউভানের প্রতি কদমে মনের ভয় বেড়েই চলছে। ইউভান সৌদামিনী বলে বারবার ডাকলো। ঘুটঘুটে অন্ধকার, কোনো রেসপন্স পাচ্ছে না। ভিতরে মোবাইলের আলোতে দেখলো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। ইউভান বারবার ডাকছে সৌদামিনীকে। হঠাৎ ইউভানের কানে কারোর কান্নার শব্দ এলো। ইভান আবারও শব্দে মনোযোগ দিয়ে সেদিকেই এগোচ্ছে। যত এগোচ্ছে ততই শব্দ বেড়ে চলেছে। ইভান বুঝতে পারছে কোনো বাচ্চা কাঁদছে। ইভান অবশেষে সেই জায়গায় প্রবেশ করলো। ইভান দেখলো একটা বাচ্চা মেয়ে ভয়ে জড়সড় হয়ে বসে কাঁদছে। বয়স আনুমানিক 4 কি 5 বছর হবে। ইভান লাইটের আলোতে চারিদিকে নজর বোলাতে লাগলো। দেখলো সামনে পড়ে আছে সৌদামিনী। ইউভান চিৎকার করে সৌদামিনীর কাছে গেল। সৌদামিনীর সেন্স নেই। ভালোভাবে পরখ করে দেখলো সৌদামিনীর পায়ের কাছে রক্ত গড়গড়িয়ে এখনও পড়ছে। ইউভান চিৎকার করে উঠল। পা দেখে বুঝতে পারলো সৌদামিনীর পায়ে গুলি লেগেছে। সৌদামিনী পাশে পড়ে আছে মোবাইল। তখন ইউভানের বন্ধু আরাফ সেখানে প্রবেশ করলো। আরাফ হলো সে যে ইউভানকে লোকেশন জানিয়েছে। ইভান আরাফকেও বলেছিল আসতে। ইভান সৌদামিনীকে কোলে তুলে নিল। আরাফ বাচ্চা মেয়েটাকে কোলে নিল। তারপর দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। মেয়েটা বারবার কাঁদছে আর বলছে মায়ের কাছে যাব, বাবার কাছে যাব। এদিকে ইউভান সৌদামিনীর কেবিনের বাইরে অস্থির হয়ে পায়চারি করছে। সৌদামিনীর পায়ে গুলি লেগেছে, গুলি বের করাও হয়ে গেছে। কেবিনে শিফট করা হয়েছে সৌদামিনীকে। সেন্স আসলে ইউভান দেখা করতে পারবে। সৌদামিনীর জ্ঞান ফিরতেই ইউভান প্রবেশ করলো। সৌদামিনী ইউভানকে দেখে বলল, ও কোথায়? কে? ও তিতান। তিতান কোথায়? আমি কিভাবে আসলাম? কার কথা বলছো জানি না, তবে তোমার সাথে একজন বাচ্চা মেয়েও পেয়েছি। সৌদামিনী স্বস্তি পেল। জিজ্ঞাসা করলো, কোথায় ও? বাহিরে আছে, আমার বন্ধুর কাছে। আর কি হয়েছে? এসব কি করে হলো? সব আপনার জন্য হয়েছে, সব আপনার কারণে। আমার জন্য মানে? আপনি যদি তখন ফোন না দিতেন এত কিছু হতো না। আমি বাঁচিয়ে নিয়েছিলাম। বলে সৌদামিনী টুকরে কেঁদে উঠল। ইভান আবারও জানতে চাইল কি ঘটেছে, ক্লিয়ার করে বলতে। তখন নার্স এসে বলল পেশেন্টের সাথে বেশি কথা না বলে তাকে রেস্ট নিতে সময় দিন। অগত্যা ইভান আর কিচ্ছু জিজ্ঞাসা করলো না। ইভান সে রাত কেবিনের বাহিরেই কাটালো। পরদিন তিতানকে নিয়ে পুলিশের কাছে গেল, কিন্তু ওর ব্যাপারে কোনো কিছুই জানতে পারল না। তিতান সেখানে ভয়ে কুঁকড়ে আছে। সৌদামিনীকে ফোনে জানালো সৌদামিনীকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আপাতত গুলি লাগার কারণে ছুটিতে আছে সে। হাঁটতে সমস্যা হচ্ছে, তাই রুমেই থাকছে সৌদামিনী। ইভান আবার সেই প্রশ্ন করলো সৌদামিনীকে। সৌদামিনী বলতে শুরু করলো সেদিন বাবার বাড়ি থেকে তখন তালুকদার বাড়ির উদ্দেশ্যেই রওনা দেয়। তখন দেখতে পায় কিছু লোক একজন মহিলা একজন পুরুষের সাথে একটা বাচ্চাকে কিডন্যাপ করেছে।
সৌদামিনী তাদের বাঁচাতে পিছু নেয়, সেই পুরনো বাড়িতেও পৌঁছে যায়। লোকগুলো ওনাদের বেঁধে রেখে সেখানে পাহারায় ছিল। সৌদামিনী আড়ালে লুকিয়ে ওদের চলে যাওয়ার অপেক্ষা করে। ওরা সে রুমে ছেড়ে বের হতেই সৌদামিনী যায় ওদের বাঁচাতে। বাঁধন ছাড়া করে আস্তে আস্তে যখন সৌদামিনী সেখান থেকে বের হবে, তখনই সৌদামিনীর ফোন বেজে ওঠে। ওই দলের কয়েকজন থেকে গিয়েছিল অন্য ঘরে। ফোনের শব্দে দ্রুত রুমে ফিরে আসে ওরা। সৌদামিনী ধরা পড়ে যায়। অনেক চেষ্টা করেও রক্ষা করতে পারে না। তারা সৌদামিনীর পায়ে গুলি করে। সৌদামিনী পড়ে যায়, কিন্তু তিতানকে ধরে রাখে। ফলে তারা তিতানকে রেখে তিতানের বাবা মাকে কিডন্যাপ করে। ইভান সবটা শুনে ও শিট বলে ওঠে। সৌদামিনী মনে মনে ভাবে অন্য কথা। সেদিন ইনফরমেশন পেয়েই সৌদামিনী গিয়েছিল তাদের বাঁচাতে। সেটা সৌদামিনী আড়াল রাখে। এদিকে আরাফ ইউভানের সাথে দেখা করতে এসেছিল। এসেই ঈশিতার সাথে ধাক্কা লাগে। আরাফ বলে, হেই স্টুপিড, দেখে চলতে পারো না নাকি? আরাফ কথাটা বলে সামনে তাকায় আর দেখে মিষ্টি হেসে বলে, আরে পিচ্চি, একটুর জন্য তো পড়ে যেতাম। দেখুন আরাব ভাইয়া, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। ঈশিতা বের হয়ে যায়। সেদিকে তাকিয়ে মুচকি হাসে আরাফ। সৌদামিনী এখন সুস্থ। তিতান যেন তালুকদার বাড়ির সবার চোখের মণি হয়ে গেছে। সবাইকে মাথিয়ে রাখে সে। সবচেয়ে বেশি খুশি সৌদামিনী। সে যেন তিতান সোনা ছাড়া কিছুই বুঝে না। খাওয়া, গোসল, সব রকমের যত্ন থেকে কোলে নিয়ে ঘুমানো সব সৌদামিনী করে। তিতান যেন সৌদামিনীর নিজের সন্তান হয়ে গেছে। খুশিতে বুক ভরে যায় সৌদামিনীর। আজ সৌদামিনী রেডি হচ্ছে বের হতে। তখন ইভান রুমে প্রবেশ করে। জানতে চাইল, কোথায় যাচ্ছ সৌদামিনী? বেশ কিছুদিন আমি ছুটিতে ছিলাম, এখন সুস্থ, তাই রেডি হয়ে অফিসের জন্য বের হব। কোথাও যাবে না তুমি? আমাদের অবস্থা এতটা খারাপ হয়ে যায়নি যে বাড়ির বউ বাহিরে চাকরি করবে? আর তাছাড়া কি বিপদ বাঁধিয়েছিলে সেটা ভুলে যেও না। আমি কখন বললাম আমি আপনাদের জন্য চাকরি করি? জানি আপনাদের টাকা পয়সার অভাব নেই, কিন্তু তাও আমি আমার কাজ ছাড়বো না। কেন? এর দুটি কারণ আছে। প্রথমত, আমার বাবার দেখাশোনা করার জন্য আমি অন্য কারো কাছে সাহায্য চাইবো না। আর দ্বিতীয়ত কি? আমি রূপবতী নই। এই দুনিয়ায় রূপের বড্ড কদর। আমার মতো কালো মেয়ের জন্য দুনিয়া কতটা কঠিন সেটা আমি ছোট থেকে বেড়ে ওঠার সময় প্রতিটা পদে পদে অনুভব করেছি। তাই সিদ্ধান্ত নিয়েছি, রূপ নেই তো কি হয়েছে, আমি গুণ দিয়ে নিজেকে প্রমাণ করব। যোগ্য হতে হবে আমায়। আর তাছাড়া আপনার বাড়িতে আমার অবস্থান কেমন সেটা আমার চেয়ে আপনি ভালো জানেন। কাল যদি ধাক্কা দিয়ে বের করে দেন, তাহলে আমি চাই না ভিক্ষা করতে। তাই আমাকে আমার চাকরি নিয়ে কিছু বলবেন না। সৌদামিনী কথায় কতটা কষ্ট, অভিমান জমায় সেটা হয়তো ইভান অনুভব করছে। ইভান ঠায় দাঁড়িয়ে সৌদামিনী সন্তর্পণে চোখের পানি মুছে নিল। তিতানকে ইবনাতের কাছে রেখে চলে গেল নিজের কাজে। সৌদামিনী বেশ ব্যস্ত আজ। তিতানের মা বাবাকে তার সামনে থেকে কিডন্যাপ করা হলো, আর সে কিছুই করতে পারেনি। তাই অনুতাপে সৌদামিনী একটু স্বস্তিও পায়নি। তাই এসেই তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে ব্যস্ত। এদিকে তিতান আজকে কাঁদছে খুবই। কেউ কিছুই খাওয়াতেই পারছে না। শুরুতে সৌদামিনীকেও একটু পছন্দ করতো না তিতান। এখন সৌদামিনী ছাড়া আর কিছুই বুঝে না। ইবনাত সৌদামিনীকে ফোন দিল। সুন্দর করে বলল, যদি গুড গার্ল হয়ে সবার কথা শুনে তাহলে সৌদামিনী অনেক চকলেট নিয়ে আসবে। শুনে খুশি হয় তিতান। ইফরান আর পায়েলের মাঝে বেশ ঝগড়া লেগেছে। অফিসে যাওয়ার সময় 1 কাপ চা চেয়েছিল ইফরান, আর পায়েল সোজা না করে দেয় আর বলে, এইসব কাজ করার জন্য আমি এই বাড়িতে এসেছি? আমি মস্ত বড় ভুল করেছি সেদিন, এখন মাসুল দিতে হচ্ছে। ও আচ্ছা, তার মানে তোমার সৌদামিনীকে বিয়ে না করতে পারায় আফসোস হচ্ছে? হচ্ছে। কোথায় সৌদামিনী আর কোথায় তুমি? ঠিক বলছো, আমার সৌন্দর্যের কাছে সৌদামিনী জিরো। তোমার রূপ ছাড়া আর আছেই বা কি? কোনো কাজের নাও তুমি। 1 কাপ চা পর্যন্ত করতে পারো না। বড়দের সাথে মুখে মুখে তর্ক করো। আমি কত বড় ভুল করেছি সেটা খুব ভালো টের পাচ্ছি। সৌদামিনী অনেক চেষ্টা করেও তিতানের বাবা মায়ের কোনো খবর পাচ্ছে না। কারা ছিল ওরা, আর কোথায় নিয়ে গেছে কিছুই বুঝতে পারছে না। ছোট্ট বাচ্চাটার জন্য বড্ড খারাপ লাগে সৌদামিনীর। যখন গভীর রাতে কেঁদে উঠে মায়ের জন্য, সৌদামিনী কত কষ্টে যে সামলায় শুধু সৌদামিনীই জানে। সৌদামিনী তিতানকে কথা দিয়েছে, যেভাবেই হোক ওর বাবা মাকে খুঁজে বের করবে। সৌদামিনী বাড়ি আসার সময় হঠাৎ একটা পার্কের দিকে চোখ গেল। পরিচিত মুখ দেখে থেমে গেল সে। একবার ভাবলো সামনে যাবে,
কিন্তু পরেক্ষণেই থেমে গেল, বাড়ির দিকে চলে গেল। সৌদামিনী বাড়িতে ঢুকতেই থেমে গেল। ইবনাথ মায়ের রুম থেকে বের হচ্ছে, কিন্তু চোখে পানি। সৌদামিনী এগিয়ে গেল আর বলল, কি হয়েছে আপু, তুমি কাঁদছো কেন? চমকে গেল ইবনাথ, দ্রুত মুছে নিল চোখের জল আর বলল, ও কিছু না। বলে দ্রুত সে স্থান ত্যাগ করতে লাগলো। সৌদামিনী পেছন থেকে বলল, এতদিন ভাবতাম তালুকদার বাড়ির একজন মানুষ আছে যে আমায় প্রথম দিনই কাছে টেনে নিয়েছে, আমাকে আপন করে নিয়েছে। অথচ আমি ভুল ছিলাম, আমি কারোর আপন হতেই পারিনি। সৌদামিনীর এমন কথায় ইবনাথ থেমে গেল। সৌদামিনীর দিকে ফিরে বলল, তেমন কোনো ব্যাপার না সৌদামিনী, তুমি আমায় ভুল বুঝো না প্লিজ। এমন ব্যাপার না হলে কেমন ব্যাপার? আম্মু আমার বিয়ের কথা বলেছিল, তাই কাঁদছিলাম আমি। কেন? আমি যতদূর জানি এইবারের সবার বড় তুমি। তোমার ছোট দুই ভাইয়ের বিয়ে হয়ে গেছে, তুমি কেন করছো না? ইবনাথ নিশ্চুপ। সৌদামিনী আবারও বলল, তোমার কোনো পছন্দ থাকলে আমায় বলতে পারো, আমি সবাইকে ম্যানেজ করার দায়িত্ব নিব। যদি সেই মানুষটা না থাকে তাহলে সবাইকে ম্যানেজ করে লাভ কি? মানে? মানে খুব পরিষ্কার, আমি একজনকে খুবই ভালোবাসতাম, আমার পরিবারকে রাজি করিয়েছিলাম, সবাই রাজি ছিল, কিন্তু কিন্তু কি? কিন্তু সে কোথায় হারিয়ে গেছে। অনেক খুঁজেছি তাকে, আমাদের বিয়ের দিন ঠিক করা হয়ে গেছিল, তারপর সে উধাও হয়ে যায়। এতগুলো বছর তার অপেক্ষায় আছি, কিন্তু জানি না সে কোথায়, কেউ কখনো খোঁজ এনে দিতে পারেনি। হয়তো সে নেই, তুমি কেন অপেক্ষা করে আছো? আমি তার সাথে কি হয়েছে সেটা যতদিন জানবো না ততদিন অপেক্ষা করব তার জন্য। যদি সারা জীবন অপেক্ষা করতে হয়, সারা জীবনে অপেক্ষায় থাকবো। সৌদামিনী সন্ধ্যাবেলা ছাদে গিয়েছিল নিজের কিছু জামা কাপড় আনতে। ততক্ষণে ধরণী অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। সৌদামিনীর ছাদ থেকে সিঁড়ির দিকে পা বাড়াতেই কেউ একজন ছাদের দরজায় পথ আটকে দাঁড়ালো। সৌদামিনী দেখল ইরফান। সৌদামিনী এই বাড়িতে সবার সাথে কথা বললেও আজ পর্যন্ত ইরফানের সাথে কখনো কথা বলেনি, এড়িয়ে চলেছে বারে বারে। তাই এই সময় তার সামনে একা দাঁড়িয়ে আছে ভাবতেই অস্বস্তি হচ্ছে ওর। সৌদামিনী যেতে পারছে না। সৌদামিনী বলল, পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? সরুন, আমাকে যাওয়ার সুযোগ করে দিন। ইরফান সৌদামিনীর দিকে তাকালো, মোলায়েম কণ্ঠে বলল, সৌদামিনী, আমার তোমার সাথে কথা আছে। কিন্তু আমার কোনো কথা নেই আপনার সাথে। সৌদামিনী ইরফানের হাত সরিয়ে চলে যেতে চাইল, কিন্তু পারল না। ইরফান বলল, আমি সরি সৌদামিনী। কেন? সেদিনের ঘটনার জন্য, তোমাকে ছোট করার জন্য। সৌদামিনী কথা শেষ করতে দিল না আর বলল, থামুন, আপনার কাছে সরি শুনতে চাইনি আমি। কখনো কি অভিযোগ করেছি? তাহলে কেন আসছেন? আর আজ সরি বলছেন, যেখানে আমি আর আপনি ছাড়া কেউ নেই। আপনার যদি মনে হয় ভুল করছেন, তাহলে সেই সব মানুষের সামনে সরি বলবেন যাদের সামনে আমাকে হাসির পাত্রী বানিয়েছেন। সৌদামিনীর কথা শেষ করার আগে সেখানে ইরফান উপস্থিত হলো আর বলল, কি হচ্ছে এখানে? সৌদামিনী কিছু না বলে সেখান থেকে চলে গেল। ইরফানকে জিজ্ঞাসা করলো, কি হচ্ছিল এখানে? কি নিয়ে কথা চলছিল? ভাইয়া আসলে সৌদামিনীকে। স্টপ। ওকে সৌদামিনী ডাকার রাইট কখন দিলাম তোকে? মানে? আমি তোর বড় ভাইয়ের বউকে নাম ধরে যদি আরেক